আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কেমিস্ট্রি অধ্যায় 7 রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করব। রাসায়নিক বিক্রিয়া হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে ভৌত পরিবর্তন আর একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন জিনিসটা কি, যেখানে মেইন যে এলিমেন্টটা বা কম্পোনেন্টটা আছে বা যে মৌলটা আছে সেটা কোনো পরিবর্তন হবে না। যেমন বরফ আর পানির ক্ষেত্রে চিন্তা করতে পারো, বরফও তো পানি টেকনিক্যালি, জাস্ট এটা কঠিন ভার্সন, তাই না? বরফও H2O, আর আমরা যে পানি খাই সেটাও H2O। নর্মাল যদি পানি খাই, তরল পদার্থ যেটা সেটাও H2O। এখানে কিন্তু কেমিক্যাল কোনো পরিবর্তন হচ্ছে না, জাস্ট ফিজিক্যাল একটা পরিবর্তন হচ্ছে। যেখানে আগে কঠিন পদার্থ ছিল, আর যখন আমরা যেটা পান করতেছি সেটা হচ্ছে তরল পদার্থ। এই ধরনের পরিবর্তনকে আমরা বলি ভৌত পরিবর্তন। যেমন এক খণ্ড বরফকে কক্ষ তাপমাত্রায় রেখে দিলে তা পরিবেশ থেকে তাপ গ্রহণ করে আস্তে আস্তে গলে তরল পানিতে পরিণত হবে। আবার পানিকে যদি আমরা তাপ দেই, সেটা 100 ডিগ্রি সেলসিয়াসে কি হবে? জলীয় বাষ্পে পরিণত হবে। এখানে কঠিন বরফ, তরল পানি এবং জলীয় বাষ্প তিনটা পদার্থের সংকেত একই হলেও এসব পদার্থের অবস্থা ভিন্ন। পদার্থের এরূপ পরিবর্তনকে বলা হচ্ছে ভৌত পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জ, যদি কোনো পদার্থের বাহ্যিক তাপমাত্রা ও চাপের পরিবর্তন করলে কিংবা অন্য পদার্থের সংস্পর্শে আনলে যদি পুরোপুরি চেঞ্জ হয়ে নতুন রকম একটা পদার্থ তৈরি করে, তাইলে সেটাকে আমরা বলবো রাসায়নিক পরিবর্তন। যেমন নিচে এখানে দেখতে পারো যে মিথেন CH4 অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করছে? একদম সম্পূর্ণ নতুন একটা এলিমেন্ট, কার্বন ডাই অক্সাইড আর পানি তৈরি করছে। এই আগের দুইটার সাথে এই নতুন দুইটার কিন্তু কোনো মিল নাই। এই ধরনের পরিবর্তনকে আমরা কি বলতেছি? রাসায়নিক পরিবর্তন। আবার নিচে দেখতে পারো যে ক্যালসিয়াম কার্বনেট, এই যে CaCO3 বা ক্যালসিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি তৈরি উৎপন্ন করছে? ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড এবং পানি। এবার এই রাসায়নিক বিক্রিয়া বিভিন্ন রকম হয়। রাসায়নিক বিক্রিয়ার দিকের উপর নির্ভর করে রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে একমুখী, আরেকটা হচ্ছে উভমুখী। একমুখীটা কি? যেখানে ধরো যে বিক্রিয়ক পদার্থ উৎপাদে পরিণত হবে, কিন্তু উৎপাদ আবার বিক্রিয়কে রিভার্স আসতে পারবে না। যেমন এখানে আমরা একটা উদাহরণ দেখি যে ক্যালসিয়াম কার্বনেট ভেঙে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, কিন্তু এই ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইডকে যদি আমরা আবার এক করি, তাহলে আমরা এই জিনিসটা পাবো না। ওকে, তাহলে এই ধরনের বিক্রিয়াকে আমরা বলতেছি একমুখী বিক্রিয়া, যেটা খালি বিক্রিয়ক পদার্থ উৎপাদে পরিণত হয়। এবার হচ্ছে উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়াটা হচ্ছে যখন বিক্রিয়ক পদার্থ উৎপাদে পরিণত হয়, আবার উৎপাদে তৈরি পদার্থগুলোকে আমরা পুনরায় বিক্রিয়কে রূপান্তর করতে পারি, সেই ধরনের বিক্রিয়াকে বলা হয় উভমুখী বা রিভার্সিবল বিক্রিয়া। যেমন আমরা যদি এই এক্সাম্পলটা দেখি, যেখানে হচ্ছে হাইড্রোজেনের সাথে আয়োডিন মিক্স করে 2HI বা হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করা হয়েছে। আবার পুনরায় এই হাইড্রোজেন আয়োডাইড থেকে একটা হাইড্রোজেন এবং একটা আয়োডিন উৎপন্ন করা সম্ভব হচ্ছে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? যে বিক্রিয়ক পদার্থ উৎপাদে পরিণত হচ্ছে, আবার উৎপাদক পদার্থগুলো পুনরায় বিক্রিয়কে রূপান্তর করা যাচ্ছে। এই ধরনের বিক্রিয়াকে আমরা বলবো উভমুখী বিক্রিয়া। তাহলে বিক্রিয়ার দিক অনুযায়ী বিক্রিয়া দুই টাইপের, একমুখী আর উভমুখী। এবার তাপের উপর ডিপেন্ড করে বিক্রিয়া দুই টাইপের, একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া আর একটা হচ্ছে তাপ হারী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়াটা হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ার ফলে তাপ উৎপন্ন হয়। ওকে, যেমন এই জায়গায় কার্বন ডাই অক্সাইডের সাথে অক্সিজেন মিলে কার্বনের সাথে অক্সিজেন মিলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করতেছে, প্লাস এখানে কিন্তু তাপও সৃষ্টি হচ্ছে। ওকে, আবার নিচেও সেম একটা এক্সাম্পল দেওয়া আছে, সেটা হচ্ছে কার্বনের সাথে দুই অণু হাইড্রোজেন মিলে কার্বন মিথেন উৎপন্ন করতেছে, তার সাথেও কিন্তু তাপ উৎপন্ন হচ্ছে। আমাদেরকে জাস্ট সংজ্ঞাটা মনে রাখতে হবে। তাপ হারি বিক্রিয়া হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ার ফলে বাইরের থেকে তাপ শোষণ করে,
বাইরের তাপটাকে ভিতরে নিয়ে নেয়। এই বিক্রিয়াকে আমরা বলবো তাপহারী বিক্রিয়া। যেমন উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত নাইট্রোজেন ও অক্সিজেন তাপ শোষণ করে নতুন যৌগিক পদার্থ নাইট্রিক অক্সাইড, এই যে N2+O2 মিলে 2NO বা নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। এক্ষেত্রে এরা তাপ পরিবেশ থেকে শোষণ করে, এটাকে আমরা বলবো তাপহারী বিক্রিয়া। আবার কার্বনের সাথে সালফার মিলে কার্বন ডাই সালফাইড উৎপন্ন করে বা CH2 উৎপন্ন করে, এখানেও তাপ এটা শোষণ করে। এটা ছিল আমাদের তাপহারী বিক্রিয়ার উদাহরণ। এবার আমরা চলে যাব রিডক্স বিক্রিয়া। রিডক্স বিক্রিয়াটা কি? রিডক্স বিক্রিয়া হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। এই বিক্রিয়াতে কি হয়, এই যে এখানে দুইটা শব্দ লেখা, অক্সিডেশন আর রিডাকশন। অক্সিডেশন মানে কি? অক্সিডেশন মানে হচ্ছে জারণ, আর রিডাকশন মানে হচ্ছে বিজারণ। তো জারণ জিনিসটা কি? দেখা যায় যে সকল ধাতু তার বাইরের ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, তাই না? এইটুক তো আমরা জানি যে যেগুলো হচ্ছে ধাতু পদার্থ, ধাতুগুলো কি করে, নিজেদের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটাকে ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়। এই যে ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হইতেছে, এই প্রসেসটাকেই বলা হয় জারণ বিক্রিয়া। ওকে। তো এইখানে যে এই যে Fe বা আয়রন, আয়রন কি হচ্ছে, আয়রন দেখো দুইটা ইলেকট্রন ত্যাগ করে Fe2+ পরিণত হয়, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে জারণ বিক্রিয়া। আর অক্সিজেন কি করে, ওই দুইটা ইলেকট্রনকে গ্রহণ করে, তাই না? বা তুমি আরেকটু ইজি এক্সাম্পল যদি বলি, তুমি NaCl এর কথা চিন্তা করো। NaCl এ কি হয়, সোডিয়াম যেটা আছে, সোডিয়াম হচ্ছে একটা ইলেকট্রনকে ত্যাগ করবে, আর ক্লোরিন সেই একটা ইলেকট্রনই আবার গ্রহণ করবে, রাইট? তাহলে এই যে NaCl যে তৈরি হইতেছে, এখানে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন Na+ এ পরিণত হচ্ছে, যেটাকে আমরা বলবো জারণ বিক্রিয়া। আর ক্লোরিন সেই একটা সোডিয়ামে ছেড়ে দেওয়া ইলেকট্রনটা গ্রহণ করতেছে, গ্রহণ করে ঋণাত্মক আয়ন Cl- এ পরিণত হচ্ছে, এটাকে আমরা বলবো বিজারণ বিক্রিয়া। ওকে। আরেকটা বিষয় একটু মাথায় রাখবে, সেটা হচ্ছে এই যে জারণ যেটা বললাম, জারণ বিক্রিয়াতে যে পদার্থ জারণ বিক্রিয়াতে ছিল, যেমন এই যে আমি একবার বললাম সোডিয়ামের কথা, আরেকবার বললাম এই যে আয়রনের কথা, এরা সবাই হচ্ছে বিজারক পদার্থ। জারণ যাদের হয় তারা বিজারক পদার্থ, আর বিজারণ যাদের হয় তারা জারক পদার্থ। এখানে একটু একটা টুইস্টেড টার্মস আছে, এটা একটু মনে রাখতে হবে। যেমন এই যে এখানে লেখা আছে যে পদার্থ ইলেকট্রন ত্যাগ করবে তারা হচ্ছে বিজারক, কিন্তু বিক্রিয়াটাকে আমরা বলতেছি জারণ বিক্রিয়া, রাইট? আবার ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে বলতেছে জারক পদার্থ। আর ইলেকট্রন গ্রহণ যেখানে ঘটে এই বিক্রিয়াটাকে বলতেছে বিজারণ বিক্রিয়া। ওকে। তো এবার বলা হয়েছে জারণ বিজারণ একটা যুগপৎ বিক্রিয়া। যুগপৎ মানে কি, এটা সিমultaneous মানে চক্রাকারে বা একটা প্রক্রিয়ারই অংশ, ঠিক আছে, একই সাথেই ঘটতে হবে, আলাদা আলাদা হয় না। একটা বিক্রিয়ারই দুইটা অংশ। ওকে। তো কেমনে একটা বিক্রিয়ারই দুইটা অংশ, যেটা বললাম যে জারণ অর্ধ বিক্রিয়া, পুরো একটা বিক্রিয়ার অর্ধেক পার্ট হচ্ছে জারণ, বাকি অর্ধেক পার্ট হচ্ছে বিজারণ। যেমন আমি মাত্র ওই সোডিয়াম ক্লোরাইড নিয়ে বললাম, যে সোডিয়াম কি হবে, একটা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হবে, যেটা কিনা Na+। আর ক্লোরিন সেই ত্যাগ করা ইলেকট্রনটা গ্রহণ করে Cl- এ পরিণত হবে। এখানে স্পষ্টত জারণে বিজারক পদার্থ ইলেকট্রন ত্যাগ করেছে এবং অপরদিকে বিজারণে জারক পদার্থ ইলেকট্রন গ্রহণ করেছে। যদি জারক পদার্থ ক্লোরিন ইলেকট্রন গ্রহণ না করত, তাহলে বিজারক পদার্থ সোডিয়াম ইলেকট্রন দান করতে পারতই না। কাজেই বলা যায় জারণ যখনই ঘটবে সাথে সাথে সেখানে বিজারণও ঘটবে। তাই জারণ বিজারণ একটা যুগপৎ বিক্রিয়া। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট অফ দ্য টাইম সৃজনশীল প্রশ্নে এখান থেকে কোশ্চেন চলে আসে। যোজনী আর জারণ সংখ্যার পার্থক্য হচ্ছে, এটা আমরা পরবর্তীতে আলোচনা করব লাস্টের দিকে। এখন চলে যাচ্ছে কিছু জারণ বিজারণ বিক্রিয়ার উদাহরণে।
প্রথম বিক্রিয়াটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়াটা কি? যে জারণ বিজারণ বিক্রিয়ায় দুই বা ততোধিক রাসায়নিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা মাত্র উৎপাদ উৎপন্ন করে তাকে আমরা বলবো সংযোজন বিক্রিয়া। মানে দুইটা মিলে কিছু একটা তৈরি হচ্ছে, একটা উৎপাদ তৈরি হচ্ছে। যেমন আমরা যদি নিচের এক্সাম্পলটা দেখি, যেখানে আছে নাইট্রোজেন, আছে নাইট্রোজেন গ্যাসের সাথে অ্যামোনিয়া, তিন অণু অ্যামোনিয়া মিলিত হয়ে কি হয়েছে, দুই অণু, সরি কি বললাম, নাইট্রোজেন গ্যাসের সাথে, হ্যাঁ নাইট্রোজেন গ্যাসের সাথে তিন অণু হাইড্রোজেন যুক্ত হয়ে দুই অণু অ্যামোনিয়া তৈরি করে। যেসব আবার যেসব সংযোজন বিক্রিয়ায় শুধুমাত্র মৌলিক পদার্থ যুক্ত হয়ে যৌগ গঠন করে তাদেরকে সংশ্লেষণ বিক্রিয়াও বলে। মৌলিক পদার্থ বলতে যেমন এই যে নাইট্রোজেন একটা মৌলিক পদার্থ, হাইড্রোজেন একটা মৌলিক পদার্থ, দুইটা মিলে যেটা তৈরি করছে সেটাকে আমরা বলতে পারি সংশ্লেষণ বিক্রিয়া। কারণ মৌলিক মৌলিক মিলে একটা যৌগ তৈরি করছে। আবার উপরে যেটা আছে দেখো, এখানে FeCl2, এটা কিন্তু মৌলিক না, অলরেডি এটা একটা যৌগ অবস্থায় আছে, তার সাথে আবার Cl2 মিলে FeCl3। তাহলে এটাকে আমরা জাস্ট সংযোজন বিক্রিয়া বলবো, কিন্তু সংশ্লেষণ বিক্রিয়া না। তাহলে এমন প্রশ্ন কিন্তু আসতে পারে যে উদ্দীপকে 1 নং বিক্রিয়াটা সংযোজন বিক্রিয়া হলেও সংশ্লেষণ বিক্রিয়া না, কেন? বা বলতে পারে সকল সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া না, কেন? ব্যাখ্যা করো। বিয়োজন বিক্রিয়া, যে বিক্রিয়ায় একটা যৌগ ভেঙে একাধিক বা একাধিক যৌগ বা মৌল উৎপন্ন হয় তাকে বিয়োজন বিক্রিয়া বলে। একটা ভেঙে একাধিক তৈরি হচ্ছে এরকম, মানে সংযোজনেরই উল্টা। এখানে আমরা দেখতে পাচ্ছি ফসফরাস পেন্টাক্লোরাইড PCl5 ভেঙে PCl3 আর Cl2 উৎপন্ন হইতেছে, এটা একটা বিয়োজন বিক্রিয়া। সেম ভাবে এখানে দেখো দুই অণু পানি আছে, এই পানি ভেঙে হাইড্রোজেন আর অক্সিজেনে পরিণত হয়েছে, সেটাকেও আমরা বলবো বিজারণ বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া কি হয়? এই যে যেমন এদিকে দেখো, জিঙ্কের সাথে H2SO4 বিক্রিয়া করতেছে। জিঙ্ক কি করবে, এই যে H2টা আছে, এটা তো কম সক্রিয়, ওর শক্তি কম, ওকে সরায় দিবে, ওকে সরায় নিজে H2 জায়গায় বসে পড়বে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে এটার সংজ্ঞাটা কেমন হবে, যে কোনো অধিক সক্রিয় মৌল বা যৌগমূলক অপর কোনো কম সক্রিয় মৌল বা যৌগমূলককে প্রতিস্থাপন করে নতুন যৌগ উৎপন্ন করার যে প্রক্রিয়াটা, সেটাকে আমরা বলবো প্রতিস্থাপন বিক্রিয়া। যেমন জিঙ্ক কি করে, H2SO4 এর সাথে বিক্রিয়া করে ZnSO4 বা জিঙ্ক সালফেট তৈরি করে, আর পাশে হাইড্রোজেনকে সরায় দেয়। এটা ছিল প্রতিস্থাপন বিক্রিয়া। এবার আমরা দেখব দহন বিক্রিয়া। কোনো মৌল বা যৌগকে বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে দহন বিক্রিয়া বলে। দহন বিক্রিয়া সবসময় তাপ উৎপন্ন হয়। এই প্রক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটে, যেমন প্রাকৃতিক গ্যাস বা মিথেন বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন করে, এটাও একটা দহন বিক্রিয়ার উদাহরণ, যেখানে বাতাসের অক্সিজেনের দহন হচ্ছে বা অক্সিজেনের ব্যবহার হচ্ছে। নন রিডক্স বিক্রিয়া, রিডক্স বিক্রিয়া মানে তো ইলেকট্রনের আদান প্রদান, নন রিডক্স মানে কি, যে ইলেকট্রনের আদান প্রদান হবে না। তা এই ধরনের বিক্রিয়া দুই টাইপের আছে, একটা হচ্ছে প্রশমন বিক্রিয়া আর একটা হচ্ছে অধঃক্ষেপণ বিক্রিয়া। প্রশমন বলতে বুঝায় যে অ্যাসিড ক্ষারের যে বিক্রিয়াটা, সেটাকেই বলে আমরা প্রশমন বিক্রিয়া। যে যে বিক্রিয়ায় অ্যাসিড আর ক্ষার মিলিত হয়ে কি তৈরি করে, লবণ আর পানি উৎপন্ন করে। যেমন তুমি দেখবে যে যখন আমাদের পিঁপড়া যদি কামড় দেয় লাল হয়ে যায় না, পিঁপড়া কামড় দিলে লাল হয়ে যায়, তখন আমরা হয়তো চুন লাগাই বা একটু পেস্ট লাগাই, তাই তো, বা অ্যান্টিসেপটিক লাগাই। সেটা কেন? পিঁপড়া যখন আমাদেরকে কামড় দেয় তখন পিঁপড়ার মধ্যে একটা অ্যাসিড থাকে, সেই অ্যাসিডটা আমাদের পায়ের জ্বালা পোড়ার মেইন কারণ। তো এই অ্যাসিডটাকে আমরা প্রশমিত করি কিভাবে? ক্ষার অ্যাড করে। আমরা যখন পেস্ট ইউজ করতেছি বা চুন ইউজ করতেছি, এগুলো হচ্ছে ক্ষার, এটা ওই অ্যাসিডের সাথে মিলে লবণ আর পানি উৎপন্ন করে ফেলে, যার কারণে ইমিডিয়েট আমাদের জ্বলাটা কমে যায়। ওকে, তো এটার একটা উদাহরণ কি আছে, যে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড মিলে NaCl লবণ তৈরি করতেছে, আর H2O পানি তৈরি করতেছে। তাহলে প্রশমন বিক্রিয়াটা কি, যেখানে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করে, সেটাকে আমরা বলবো প্রশমন বিক্রিয়া। অর্ধক্ষেপণ বিক্রিয়া, অর্ধক্ষেপণ বিক্রিয়া বলতে আমি সোজা বাংলায় যদি বলি, ধরো হচ্ছে আমি চামচ দিয়ে আহ 1 গ্লাস পানি আছে, 1 গ্লাস পানির মধ্যে আমি চিনি গুলাই দিই।
ওকে, কিছুক্ষণ পরে তুমি দেখবা কি যে চিনির কিন্তু হালকা হালকা ছোট ছোট দানা নিচে জমে থাকবে। এই যে নিচে জমে থাকা যে গুঁড়া গুঁড়া পার্ট, এটাকেই আমরা বলতেছি অর্ধক্ষেপ। এখন একই দ্রাবকে দুটি যৌগ মিশ্রিত করলে তারা পরস্পরের সাথে বিক্রিয়া করে যে উৎপাদগুলো উৎপন্ন করে, তাদের মধ্যে কোনোটি যদি ওই দ্রাবকে অদ্রবণীয়, মানে মিশতেছে না বা খুবই কম পরিমাণে দ্রবণীয় হয়, তবে তা বিক্রিয়া পাত্রের তলায় কঠিন অবস্থায় তলানি হিসেবে জমা থাকে, অর্থাৎ নিচে জমে যায় যেটা বললাম। এই তলানিকেই অধঃক্ষেপ বলা হয়। যে বিক্রিয়ায় দ্রবণীয় বিক্রিয়ক, সংজ্ঞাটা এমন হবে যে যে বিক্রিয়ায় দ্রবণীয় বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে অদ্রবণীয় কঠিন উৎপাদে পরিণত হয়, তাকে অধঃক্ষেপণ বিক্রিয়া বলে। যেমন সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের মধ্যে সিলভার নাইট্রেট বা AgNO3 জলীয় দ্রবণ যোগ করলে তাদের মধ্যে বিক্রিয়া ঘটে, ফলে সিলভার ক্লোরাইড উৎপন্ন হয়। সোডিয়াম নাইট্রেট সিলভার ক্লোরাইড উৎপন্ন হয় এবং সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হয় পানিতে। এই NaNO3 এর দ্রবণীয়তা বেশি, অর্থাৎ ওটা মিশে যায়, কিন্তু এই যে এজেস এই যে AgCl বা সিলভার নাইট্রেটটা আছে, সেটা কঠিন পদার্থ আকারে থাকে, জমে থাকে তলানিতে। এটাকে আমরা বলবো এটা হচ্ছে আমাদের অর্ধকেপ। যদি এখানে অর্ধকেপ পড়ে থাকে, সেটা কিসের পড়বে? সিলভার নাইট্রেটের। আর যেসব পদার্থ অধক্ষেপ হিসেবে পড়ে থাকে তার সাইডে যে এরকম দেখো, এখানে একটা অ্যারো চিহ্ন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বিক্রিয়াটার পাশে, যৌগটার পাশে। এই অ্যারো চিহ্ন দিয়ে বোঝাচ্ছে কি এটা নিচে জমা হয়ে থাকে বা অধক্ষেপ করে।